নিজুমের ঘরে গভীর নীরবতা। মিটমিটে আলোর বিছানায় শুয়ে থেকেও তার চোখে ঘুম নেই। আফরাজের কথাগুলো তাকে অস্থির করে তুলছে। কাউকে এতটা বিশ্বাস করো না নিজুম, বিশ্বাস একদিন তোমার সর্বনাশ ডেকে আনবে। আফরাজের মুখ থেকে বলা এই কথাগুলো যেন কানে বারবার প্রতিধ্বনি হয়ে বাজছে। নিজুম ভাবছে, ইমরান কি সত্যি তার ক্ষতি চাইতে পারে? ছোটবেলা থেকে ইমরান তো সবসময় তার পাশে থেকেছে। তার অন্যরকম বড় একটা ভরসার জায়গা ছিল ইমরান। জীবনে কঠিনতম সময়ে ইমরানই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্কুল জীবনে। তাহলে আফরাজ কেন এমনটা বলছে? নিজুমের মনে গভীরে দ্বন্দ্ব বাড়তে থাকে। ইমরানকে বিশ্বাস করতে গিয়ে সে কি কোনো ভুল করেছে, নাকি আফরাজ ইমরানকে ভুল বুঝছে? উনি কি আমার ভালো চান, নাকি এটা শুধু ওনার রাগ বা হিংসা? নিজের মনের প্রশ্ন বারবার জবাব খুঁজতে গিয়েও নিজুম আরও বিভ্রান্তি হয়ে পড়ে। অন্যদিকে আফরাজেরও ভিতরে তোলপাড় চলছে। বিছানায় শুয়ে থাকা তার জন্য অসম্ভব হয়ে গেছে। বারান্দায় এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে আপন মনে বলে, আমি কি নিজের অধিকারের বাইরে চলে যাচ্ছি? নিজুমের জীবনে আমার হস্তক্ষেপ করার অধিকার আসলে কি আছে? ওকে বলা আমার কথাগুলো কি ওর জন্য বাড়াবাড়ি হয়ে গেল? নিজের মনের সঙ্গে লড়াই করতে করতে আফরাজ ধীরে ধীরে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। সে ভাবে, আমি কি নিজুমকে শুধু একজন দায়িত্ব হিসাবে দেখি, নাকি সে আমার জীবনে এমন এক অংশ হয়ে গেছে যাকে ছাড়া আমি অচল? গভীর রাত। নিজুম চোখ বন্ধ করে শুয়ে থাকলেও তার মনে শান্তি নেই। আফরাজের বলা কথাগুলো তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। ইমরান কি সত্যি এমন কিছু করতে পারে যা তার ক্ষতির কারণ হবে, নাকি এটা আফরাজের মন গড়া অভিযোগ? নিজুম বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে। কিন্তু হঠাৎ করেই তার মনে একটা সন্দেহ উকি দিল। গত কিছুদিন ধরে আফরাজের ব্যবহার তার সুবিধা লাগছে না। তার মনে হঠাৎ প্রশ্ন জাগলো, আফরাজ কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এটা নিছক একটা নাটক? যদি এটা নাটক হয়, তাহলে এর পিছনে উদ্দেশ্য কী? আমায় কষ্ট দেওয়ার জন্য কি অবস্থায় উনি নতুন ফাঁদ পেতেছেন? নিজেকে প্রশ্ন করল নিজুম। এমন সময় তার মুঠোফোন বেজে উঠল। ইমরান কল করেছে। ফোনটা হাতে নিয়ে একটু দ্বিধা করলো, শেষমেশ কলটা রিসিভ করলো। ইমরান বলল, কী রে, তুই কেমন আছিস এখন? এত রাতে ফোন করার জন্য আমি দুঃখিত। কি করব বল, তোর জন্য বড্ড চিন্তা হচ্ছিল। নিজুম বলল, ভালোই আছি। ইমরান যেন একটু বিরক্ত হয়ে বলল, তুই ঠিক ভালো নেই, আমি বুঝতে পারছি। আফরাজ ব্রো যা করলো সেটা আমার একদম ভালো লাগেনি। তুই কি ভেবেছিস ও এই রাগ আর অধিকারবোধ কি সত্যি, নাকি তার অভিনয়? নিজুম চুপ। ইমরানের কথা শুনে তার মনে সন্দেহ আরও দৃঢ় হলো। আমি জানি না ইমরান, সব কিছু এখন যেন একটা ধাঁধা হয়ে গেছে। ওনার কথাবার্তা কখনো কখনো মনে হয় সত্যি উনি কিছুই মনে করতে পারছে না, আবার কখনো মনে হয় উনি আমাকে শাস্তি দেওয়ার জন্য এসব করছেন। ইমরান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে পরীক্ষা করে দেখ, সত্যিটা বের কর। পরীক্ষা? সেটা কিভাবে করব? ওনার স্মৃতিশক্তি হারানোর বিষয়টা খুব সাধারণভাবে মেনে নিয়েছিস তুই, অথচ এটা যদি সত্যি না হয়, তবে কিছু অস্বাভাবিক আচরণ ধরা পড়বে। ওনার পুরনো জীবন, পুরানো স্মৃতি নিয়ে কিছু প্রশ্ন কর, এমন কিছু যা শুধু একজন আফরাজ খান জানে। যদি নাটক হয় তবে ধরা পড়ে যাবে, কিন্তু ডাক্তারি রিপোর্ট সেগুলো তো বলছে উনি সত্যি স্মৃতি হারিয়েছে। টাকা দিয়ে এমন হাজারো মিথ্যা রিপোর্ট তৈরি করা যায়। তুই সত্যিটা খোঁজার চেষ্টা কর। ইমরানের কথা শুনে নিজুমের মাথায় চিন্তার নতুন একটা দরজা খুলল। সে সেই দিনের মতো ফোন রেখে দিয়ে বলল, এবার আমি সত্যটা খুঁজে বের করবই। পরদিন সকালে আফরাজ ডাইনিং টেবিলে বসে পত্রিকা পড়ছিল। নিজুম তার জন্য চা নিয়ে এলো। চায়ের কাপ টেবিলে রাখার সময় তার চোখ আফরাজের মুখের দিকে গেল। সে চিরচেনা গম্ভীর মুখটা যেন আজ কিছুটা নরম। নিজুম আফরাজের দিকে খেয়াল করে অনেকক্ষণ ধরে ইমরানের কথাগুলো মনে মনে বিশ্লেষণ করছিল। সন্দেহ যেন তাকে শান্তি দিচ্ছে না। আফরাজের স্মৃতি হারানোর নাটক কি সত্যি বাস্তব, নাকি সে সব কিছু পরিকল্পিতভাবে করছে?
এই সমস্ত ভাবনা থেকে নিজম একটা সিদ্ধান্ত নিল। সে জানতো আফরাজের চিংড়ি মাছে অ্যালার্জি। যদি আফরাজ সত্যি তার স্মৃতি হারিয়ে থাকে তবে সে হয়তো ভুলে গিয়ে চিংড়ি মাছ খাবে, আর যদি তার স্মৃতি ঠিকঠাক থাকে তাহলে সেই খাবার দেখে সতর্ক হয়ে যাবে। নিজম রান্নাঘরে গিয়ে চিংড়ি মাছের কারি বানাতে শুরু করলো। দুপুরের খাবারের সময় ডাইনিং টেবিলে খাবার সাজানো হলো। নিজম স্বাভাবিক থাকার ভান করছিল, কিন্তু তার ভিতরে অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল। নিজম রান্না শেষ করে আফরাজকে পরিবেশন করার পর হেসে বলল, আজ একটা স্পেশাল ডিশ বানালাম, চিংড়ি মাছের কারি। আশা করি এটা আপনার খুব পছন্দ হবে। আফরাজ প্লেটে খাবার তুলল আর কোনো দ্বিধা না করে চিংড়ি মাছ খেতে শুরু করলো। যদি আফরাজ জানে এতে তার অ্যালার্জি, কিন্তু এখন যেহেতু তার স্মৃতি নেই, সেই অনুযায়ী অভিনয় করতে গিয়ে আফরাজ এই ঝুঁকিটা নিল। নিজম থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল। আফরাজের প্রতিক্রিয়া দেখে মনে হলো সে সত্যি চিংড়ি মাছের প্রতি তার অ্যালার্জি ব্যাপারে কিছুই জানে না। কিন্তু খাবার কিছুক্ষণ পরেই আফরাজ অস্বস্তি বোধ করতে শুরু করলো। তার শ্বাসকষ্ট শুরু হলো, তার কপালে ঘাম জমে গেল। আফরাজ, আপনি কি ঠিক আছেন? আফরাজ কোনো উত্তর দিল না। তার শরীর দুর্বল হয়ে পড়ল। নিজম ভীষণ আতঙ্কিত হয়ে গেল। সে তৎক্ষণাৎ কী করবে না করবে ভেবে ম্যাক্সে ফোন দিল। ম্যাক্স তাদের পাশের অ্যাপার্টমেন্টে ছিল। সে দ্রুত এসে আফরাজকে ধরে গাড়িতে তুলল এবং হাসপাতালে ছুটে গেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানালো আফরাজ চিংড়ি মাছ খাওয়ার প্রচণ্ড অ্যালার্জি আক্রান্ত হয়েছে। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হলো। তারা ভীষণ রাগ হলো যে কেন আফরাজকে চিংড়ি মাছ খাওয়ানো হলো। নিজুম অপরাধবোধে মাথা নিচু করে রইল। ম্যাক্স নিজুমে জিজ্ঞেস করলো, আপনি কি জানেন না? আমি আসলে নিজের পক্ষ কিছু বলার আগে নিজুম কেবিনের মধ্যে শুয়ে থাকা আফরাজের দিকে তাকায়। শক্তপোক্ত মানুষটা কেমন নিথর হয়ে পড়ে আছে। আফরাজকে দেখে নিজুমের ভিতরে এক ধরনের অপরাধবোধ দানা বাঁধতে শুরু করলো। নিজের মনে মনে সে বললেও, আমি কি ঠিক করলাম? এমন পরীক্ষা জন্য ওনার জীবন বিপন্ন হতে পারত। এটা আমার করা উচিত হয়নি। তবে আজ আমি নিশ্চিত হলাম উনি সত্যি স্মৃতি হারায়নি। উনি ঠিক হয়ে গেলে এজন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিব। আফরাজ সুস্থ হয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফিরেছেন। নিজুম মাথা নিচু করে আফরাজের রুমে প্রবেশ করে। আফরাজ নিজুমকে আসতে দেখে বলে, তুমি কি কিছু বলবে? নিজুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জি, আমি আসলে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিন্তু কিসের জন্য? আপনাকে ভুল বোঝার জন্য। আমার একটা ভুল বোঝাবুঝির জন্য আপনার জীবনে আজ এত বড় বিপদ ডেকে এনেছেন। মানে আমি জানতাম চিংড়ি মাছে আপনার অ্যালার্জি, তবু আমি আপনাকে পরীক্ষা করার জন্য চিংড়ি মাছ খেতে দিয়েছিলাম। কারণ আমার মনে সন্দেহ জন্ম নিয়েছিল যে আপনি হয়তো স্মৃতি হারাননি, এমনি নাটক করছেন। আর তাই আফরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর এজন্য তুমি এমন একটা ফোন দিয়ে আটলে? আচ্ছা, তোমার কেন মনে হলো আমি স্মৃতি হারাইনি? আসলে দেখো নিজুম, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। আমি জানি না আমাদের মধ্যে সম্পর্কটা আগে কেমন ছিল, তবে যতটুকু আন্দাজ করতে পারছি খুব একটা ভালো হয়তো ছিল না। এজন্য তুমি আমাকে সবসময় এমন সন্দেহের চোখে দেখো হয়তো বা। কিন্তু আমি সত্যি বলছি, আমি চাই আমাদের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হোক। নিজুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেটা আপনি এখন বলছেন কারণ আপনার আগের কোনো স্মৃতি নেই। কিন্তু আপনার আগের স্মৃতি ফিরে এলে নিশ্চয়ই আপনি আবার আমার সাথে আগের মতো ব্যবহার করবেন, আবার আমায় বলবেন যে এই সম্পর্ক রাখতে চাই না। আর যদি আমি স্মৃতি ফেরার পরও এমনটা না বলি? মানে যদি আমি স্মৃতি ফেরার পরও তোমাকে নিজের করে চাই, তবে তুমি থাকবে তো আমার পাশে? কি বলছেন এটা আপনি? আফরাজের মন চাইল এখনই নিজমকে সব সত্যটা বলে দিতে, তবে সে কিছু একটা ভেবে থেমে গেল। এতপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার একটু বিশ্রাম দরকার, তুমি একটু আমায় একা থাকতে দাও। নিজুম আর এক মুহূর্ত বাক্য ব্যয় না করে বাইরে আসে। এতপর কিচেনে গিয়ে রান্না বসিয়ে দেয়।
ম্যাক্স ও এলিনা এসেছে আফরাজের সাথে দেখা করতে। আফরাজ তাদের দুজনকে দেখে বিছানার শোয়া থেকে আড়মোড় ভেঙে বসে। ম্যাক্স এসেই আফরাজকে বলে, কাজটা কি তুমি ঠিক করলে আফরাজ? চিংড়ি খেলে তোমার বড় কোনো ক্ষতি হতে পারতো, এটা জেনেও কেন চিংড়ি খেতে গেলে? যদি বড় কোনো বিপদ হয়ে যেত। আফরাজ বলে, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যদি চিংড়ি মাছটা না খেতাম তাহলে নিঝুম সন্দেহ করতো আমার উপর, আর এমনটা হলে আমি ওর চোখে খারাপ হয়ে যেতাম। আমি চাই না নিঝুম আমার সম্পর্কে খারাপ ধারণা থাকুক। এলিনাও নিজের রাগ ঝেড়ে বলে, আমি তো সেটাই বলছি, কাজটা কিন্তু একদম ঠিক হয়নি। আর আমার মনে হয় তোমার এবার এই মিথ্যা অভিনয় ত্যাগ করা উচিত। আর কতদিন এভাবে অভিনয় চালিয়ে যাবে? যে উদ্দেশ্য অভিনয় করছিলে সেটা তো পূরণ হয়েছে। এখন তো আর নিঝুমের প্রতি তোমার কোনো সন্দেহ নেই, তাই না? আর তোমার কয়েকদিনের ব্যবহার দেখে যা মনে হচ্ছে তুমি নিঝুমকে অন্যের চোখে দেখতে শুরু করেছো। তাহলে আর কিসের লুকোচুরি? এবার সব সত্যটা নিঝুমকে বলে দাও। আফরাজ বলে, বলবো, তবে একটু সময় বুঝে। আমি তাড়াহুড়ো কোনো কিছু করতে চাচ্ছি না। আমি চাই আমার আর নিঝুমের সম্পর্কটা আরও স্বাভাবিক হোক। ম্যাক্স বলে, তোমার এই স্মৃতি নষ্ট অভিনয় আর বেশি দিন করা দরকার নেই, এবারের অবসান ঘটাও। এমন সময় নিঝুম, ম্যাক্স ও এলিনা যখন কফি নিয়ে আসে, নিঝুম দরজা দাঁড়িয়ে সেই ম্যাক্সে বলা কথাটা শুনে নেয়। আগে পরে আর কোনো কথা সে শোনে না। এই একটা কথার ভিত্তিতে সে মনে করে তার সাথে এতদিন ধরে সবাই প্রতারণা করছে। রাগে ক্ষোভে নিঝুম কাঁপতে থাকে। তার হাত থেকে কফির মগ পড়ে যায়। সেই শব্দে সবাই দরজার দিকে তাকাতেই চরম অবাক হয়। আফরাজ বলে ওঠে, নিঝুম তুমি? নিঝুম এদিকে এসে বলে, হ্যাঁ আমি। বড্ড ভুল সময় চলে এলাম, তাই না? আপনাদের এতদিনের সাজানো নাটক এক নিমিষে শেষ হয়ে গেল। এলিনা বলো, নিঝুম লিসেন টু মি, তুমি ভুল ভাবছো, লেট আস এক্সপ্লেন। নিঝুম বলে উঠে, প্লিজ আর কোনো এক্সকিউজ দিতে হবে না আপনাদের। আমি আপনাদের বড্ড বিশ্বাস করেছিলাম এলিনা। তবে আপনিও যে মিস্টার আফরাজের এই জঘন্য পরিকল্পনার সঙ্গী হবেন আমার তা জানা ছিল না। আসলে ভুলটা আমারই। আপনাদের কাউকে বিশ্বাস করা আমার উচিত হয়নি। আফরাজ এবার উঠে এসে নিঝুমের কাঁধে হাত রেখে বলে, নিঝুম আমার কথাটা শোনো। আমি এই মিথ্যা অভিনয় করেছি, তার পিছনে অনেক বড় একটা উদ্দেশ্য ছিল। নিঝুম আফরাজের হাত নিজের কাঁধ থেকে জোরপূর্বক সরিয়ে বলে, ডোন্ট কেয়ার টু টাচ মি। এতদিন ধরে আপনার অনেক অভিনয় দেখেছি, আর নয়। আপনি কি বুঝবেন আমার মানসিক অবস্থা? অন্যের ইমোশন নিয়ে খেলা তো আপনার কাছে কিছুই না। বলে নিঝুমের চোখ দিয়ে অজান্তে অশ্রু ঝরতে থাকে। নিঝুম সেটা মুছে নিয়ে বলে, আপনারা সবাই মিলে আমার সাথে প্রতারণা করেছেন। এতগুলো দিন ধরে আমার বোকার স্বর্গে রেখেছেন। আমি নির্বোধ। আমি আপনাদের এই চাল বুঝতে পারিনি। এতদিন ধরে নিঃস্বার্থ ধরে আপনার সেবা করে গেছি। ভেবেছি আপনি এক অসহায় মানুষ, কিন্তু আপনি। ম্যাক্স বলে, তুমি নিজের সব কিছু বুঝে নিচ্ছ নিঝুম, আমাদের অন্তত কিছু বলার সুযোগ দাও। নিঝুম বলে, আমার আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই আপনাদের থেকে। আপনাদের দেখে জাস্ট আমার ঘৃণা আসছে, আর কিছু না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আফরাজের বুক কেঁপে ওঠে। সে নিঝুমের সামনে এসে বলে, কোথায় যাবে তুমি? যেখানে দু চোখ যায় সেখানেই যাব, কিন্তু আপনাদের মতো প্রতারকদের সাথে এক মুহূর্ত আর থাকবো না। আফরাজ নিঝুমকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কথা না শুনে এক পাও নড়বে না। আমাকে সবটা বোঝাতে দাও। কি বোঝাবেন আর আমায়? আমি কি কচি খোকা? আমি আপনাদের উদ্দেশ্য বুঝে গেছি। আপনি আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তাই না? এজন্য আমার ইমোশন নিয়ে খেলেছিলেন। ভেবেছিলেন এভাবে নাটক করে আমাকে নিজের প্রেমে ফেলবেন, তারপর নিজের জীবন থেকে সরিয়ে দেবেন। তুমি ভুল না, আমি ঠিক ভাবছি। এবার আপনি শুনে রাখুন, আপনার এই উদ্দেশ্য পূরণ হতে দিব না আমি। আপনি আমায় কি নিজের জীবন থেকে সরিয়ে দেবেন? আমি আজ আপনার জীবন থেকে সরে যাব। নিজের পথ আমি নিজেই বেছে নেব। বলে আফরাজকে দূরে ঠেলে সে ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। নিঝুম বলে, আমার যেতে দিন।
না হলে কিন্তু ভালো হবে না। আফরাজ ইশারা করে ম্যাক্স এবং এলনাকে বেরিয়ে যেতে বলে। তারা বেরিয়ে যেতে আফরাজ ঘরের দরজা লাগিয়ে বলে, আমি তোমার উপর জোর করতে চাইনি, কিন্তু তোমায় ধরে রাখার জন্য এবার আমায় এটা করতে হবে। বলেই আফরাজ নিজের শার্ট খুলতে শুরু করে। নিজুম ভয় পেয়ে বলে, কি করছেন এটা? তোমাকে নিজের কাছে ধরে রাখার ব্যবস্থা। প্লিজ এটা করবেন না। আফরাজ নিজুমের অনুনয় শুনল না, জোর করে তাকে বিছানায় ফেলে দিল। এরপর তার উপর নিজের পুরুষত্ব দেখালো। নিজুমের চিৎকারে ঘরের এক লোমহর্ষক পরিস্থিতির সৃষ্টি হলো। নিজুম মেঝেতে বসে আছে, তার চোখ দুটো বন্ধ। সে চোখ দিয়ে অনবরত অশ্রুপাত হয়ে চলছে। অন্যদিকে বিছানায় বসে আছে আফরাজ, তার দৃষ্টি আনত নিজের কাজে। এখন তার বেশ আফসোস হচ্ছে। আফরাজ বুঝতে পারছে জেদের বসে অনেক বড় ভুল করে ফেলেছে সে। এভাবে নিজুমের উপর জোর করে অধিকার বিস্তার করা উচিত হয়নি। এটা নিজুমের অধিকার হরণ করেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন পবিত্র, তেমনি তাদের মিলনও উভয় পক্ষের সম্মতির প্রয়োজন। আফরাজ ভাবল নিজুমের কাছে এবার এর জন্য ক্ষমা চাইবে। এই চিন্তা থেকে সে মেঝেতে নিজুমের সামনে হাঁটু গেড়ে বসল। এতপর অনুতাপে কণ্ঠে বলল, নিজুম, আমি ভীষণ দুঃখিত। আমার উচিত হয়নি এভাবে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। যাই হোক, আমরা বিষয়টা নিজেদের মধ্যে মিটমাট করে নিতে পারি। নিজুম এবার চোখ খুলে, তার চোখ একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগে ক্ষোভে সে আফরাজকে ধাক্কা দেয়, যাতে আফরাজ পড়ে যায়। আফরাজ অবাক চোখে নিজুমের দিকে তাকায়। নিজুম গর্জে উঠে বলে, ভুল? এটা আপনার ভুল। আপনি যা করেছেন তা কতটা জঘন্য আপনি জানেন? আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমায়। নিজুম ঢুকরে কেঁদে ওঠে। আফরাজ বলে, প্লিজ তুমি এভাবে কেঁদো না। বিষয়টা আর কঠিন করে তুলো না আমার জন্য। নিজুম উঠে দাঁড়ায়, চোখের জল মুছে বলে, অনেক সহ্য করেছি, আমি আর না। একে তো আপনি আমার সাথে প্রতারণা করেছেন, তার উপরে আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। এটা হতে পারে না। আপনি আমার স্বামী, কিন্তু শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। তা থেকে বড় কথা, আমাদের সম্পর্ক তো আর 4-5টা দম্পতির মতো নয়। আমাদের সম্পর্কটা কেমন সেটা আপনিও জানেন। তবু আপনি কিভাবে এত নীচ একটা কাজ করলেন? আফরাজ বলে, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তোমার সাথে সংসার করতে চাই নিজুম। আমরা চাইলেই আমাদের সম্পর্কটা ঠিক করে নিতে পারি। এত কিছু পর আপনি কোন মুখে এসব কথা বলছেন? আমার ইচ্ছের বিরুদ্ধে আমার আত্মসম্মানে আঘাত করে আপনি এহেন কথা বলতে পারেন? না, আপনি আজ যা করলেন তার চরম মূল্য আপনাকে দিতে হবে। কি ভেবেছেন এসব করে আমায় আটকে রাখবেন? পারবেন না। আমি এখনই এখান থেকে চলে যাব। আপনার সাথে আর 1 সেকেন্ডও থাকার ইচ্ছে নেই আমার। বলেই নিজুম যাওয়ার জন্য পা বাড়াতে আফরাজ তার পথ আটকে দাঁড়ালো। বলে ওঠে, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমার সামনে থেকে সরে দাঁড়ান। আমাকে আটকানো আপনি কেউ নন। নিজুম, চোখ রাঙাবেন না। আপনার এই চোখ রাঙানিতে আমি ভয় পাই না। আফরাজ নিজুমকে শক্ত করে ধরে বলে, আমাকে আরও খারাপ হতে বাধ্য করো না। এর থেকে বেশি আর কত খারাপ হবেন আপনি? খারাপ আর কি বাকি রেখেছেন? তা কি আপনি দেখতে চাও আমার আরও খারাপ রূপ? আমি চাইলে দেখাতে পারি। নিজুম বলে, এভাবে আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমার সাথে এত অন্যায় করতে পারেন না। আমি কি পারি আর না পারি সে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। ভুলে যেও না, তোমার পাসপোর্ট ভিসা সব আমার জিম্মায়। এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা পাবে না। আর যদি এরপরেও বেশি বাড়াবাড়ি চেষ্টা করো তো কী করবেন আপনি? প্রয়োজনে তোমার পা ভেঙে বিছানায় ফেলে রাখবো, তবুও তোমায় আটকে রাখবো নিজের কাছে। ব্যাস, ওটাই তো পারবেন আপনি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমায় আঘাত দেওয়া, এটা আপনার কাজ। এসব করে নিজেকে পুরুষ বলে দাবি করছেন। আপনি কি ভেবেছেন আজ যেভাবে আমার উপর জোর জবস্তি করলেন তা আপনার পুরুষত্ব বাড়িয়েছে? না, ভুল ভেবেছেন আপনি। এটা প্রমাণ করছেন আপনি একজন কাপুরুষ, একজন রেপিস্ট। আফরাজ রেগে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। জোরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় নিজুমের গালে। চিৎকার করে বলে উঠে, আমি কোনো রেপিস্ট নয়, আমি তোমার স্বামী। এটা যেন আগুনে ঘি ঢালার সমান ছিল। নিজুম এটা মেনে নেয় না। সেও জোরে থাপ্পড় মারে আফরাজের গালে। আফরাজ চূড়ান্ত পর্যায়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে নিজুমের দিকে। নিজুম আফরাজের দিকে আঙুল তুলে বলে, আমাকে এতটা দুর্বল ভাববেন না। আমার
আঘাত করলে তার বিপরীতে আঘাত করার ক্ষমতাও আমার আছে। নিঝুম এই প্রতিক্রিয়া আফরাজকে ভীষণ রাগিয়ে দেয়। সে নিঝুমের সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, বেরিয়ে যাও আমার অ্যাপার্টমেন্ট থেকে, রাস্তায় গিয়ে পচে মরো, আর না হলে তোর ওই নাগর ইমরানের কাছে যা। এটাই তো চাচ্ছিলি তুই, তাই না? যা, তোকে দিলাম সুযোগ, যা গিয়ে কত নষ্টামি করা কর। মিস্টার আফরাজ, চুপ, বেরিয়ে যা, এক্ষুনি বের হ। নিঝুম এহেন অপমান মেনে নিতে না পেরে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আফরাজের অ্যাপার্টমেন্ট থেকে। নিঝুম বেরিয়ে যেতে আফরাজ দরজা বন্ধ করে অন্ধকারে বসে থেকে ঘরের মাঝে রাগে ফুঁসছিল সে। এদিকে নিঝুম দৌড়াতে দৌড়াতে ইমরানের কফি শপে পৌঁছে যায়। ইমরান তখন ওই কফি শপের মধ্যেই ছিল। নিঝুমকে আসতে দেখে সে বলে ওঠে, নিঝুম, তোকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? তোকে কেন জানি ভীষণ অদ্ভুত লাগছে। আশেপাশে ভিড় দেখে নিঝুম কিছু বলে না। ইমরান সেটা খেয়াল করে বলে, আমার সাথে ভেতরে চল, ভেতরে বসে প্রাইভেটলি কথা বলা যাবে। নিঝুম সায় জানায়, ইমরানের সাথে ভিতরে যায়। ইমরান নিঝুমকে পানি খেতে দেয়। নিঝুম সেই পানিটা খেয়ে নেয়। ইমরান জানতে চায়, এবার আমাকে সবটা খুলে বলতো, কি হয়েছে? তুই হঠাৎই এই সময় আমার ক্যাফেতে এই অবস্থা এলি কেন? তোকে তো খুব একটা ভালো লাগছে না। আমার ভীষণ চিন্তা হচ্ছে তোর জন্য। নিঝুম নিজেকে ধাতস্থ করে বলে, সে অনেক ঘটনা, তোকে পরে সব খুলে বলবো আমি। এখন তোর কাছে যদি কিছু সাহায্য চাই, তুই করবি তো? অবশ্যই, আমি এখানে আছি কি করতে। তোর যা সাহায্য লাগবে তুই বল, আমি করার জন্য প্রস্তুত। আমাকে এখানে কোথাও একটা মাথা গোঁজার ব্যবস্থা করে দিতে পারবি? আমার এখানে যাওয়ার কোনো জায়গা নেই। আমার পাসপোর্ট ভিসা সব মিস্টার আফরাজের কাছে আছে, না হলে আমি দেশে ফিরে যেতাম। কিন্তু সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে নেব। এখন আমায় বল, তোর সাথে আসলে ঘটেছেটা কি? নিঝুম দু চোখ বন্ধ করে নেয়। এতপর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে ইমরানকে। সব শুনে ইমরান চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়। রাগে তার হাত পা কাঁপছিল। সে বলে ওঠে, ওই চাকরাটা তোর সাথে এসব করলো আর তুই এভাবে মেনে নিলি? মেনে নেইনি আমি প্রতিবাদ করেছি এসবের। শুধু প্রতিবাদ যথেষ্ট নয়, তোকে আরও বেশি কিছু করতে হবে। মানে? তুই আফরাজ খানের নামে কেস ফাইল কর। কেস? কিন্তু কিভাবে? উনি তো আমার স্বামী হন। ইংল্যান্ডে মেরিটাল রেপ একটা বড় ক্রাইম এবং এর বিরুদ্ধে কেস ফাইল করা যায়। তুই শুধু আমার সাথে থানায় চল একবার, তারপর ওই আফরাজ খানের জীবন কিভাবে হেল করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। ও তোর সাথে যা অন্যায় করেছে তার ফল ওকে পেতেই হবে। কিন্তু এটা কি ঠিক হবে? আলবাত হবে। তুই কিন্তু আমার সাথে থানায় চল। এর একটা বিহিত করতেই হবে। আমাকে একটু ভাবার জন্য সময় দে, আমি দেখছি কি করা যায়। নিঝুম চুপচাপ বসেছিল ইমরানের কফি শপের মধ্যে। একটু পর ইমরান এসে তাকে বলে, চল, তোর থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। নিঝুম দীর্ঘ ফেলে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুই যা, আমি আসছি। বলি নিঝুম পা বাড়াতে যাবে, এমন সময় তার সামনে এসে দাঁড়ায় আফরাজ। হঠাৎ করে আফরাজকে এই সময় নিজের সামনে দেখে নিঝুম অবাক হয়ে যায়। ইমরানও আফরাজকে এখানে আশা করেনি। আফরাজ এসে নিঝুমের হাত শক্ত করে ধরে বলে, এখানে আর কোনো ড্রামা চাই না, চুপচাপ আমার সাথে বাসায় ফিরে চলো, সেখানে বসে সব কথা হবে। নিঝুম নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ুন, আমি আপনার সাথে কোথাও যাব না। আফরাজ নিঝুমের হাত আরও শক্ত করে ধরে বলে, আমি বলছি তো, আমি চাই না কোনো সিনক্রেট করতে। আশা করি তুমি আমার কথাটা বুঝবে। এরই মধ্যে ইমরান এগিয়ে এসে বলে, এই থামুন, আপনি এভাবে নিঝুমের ওপর জোর করতে পারে না। ও একজন ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান। আফরাজ ইমরানের চোখ রাঙিয়ে বলে, আমি তোমাকে আগেও বলেছি আমাদের দুজনের মাঝে এসো না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পার্সোনাল? আপনি নিঝুমের সাথে প্রতারণা করবেন আর ওর ওপর জোর জবস্তি করবেন, ও এক্সপ্লয়েট করবেন আর বলবেন এটা পার্সোনাল ব্যাপার। শুনে রাখুন, এটা বাংলাদেশ নয়, এটা ইউকে। এখানকার আইন অনেক স্ট্রিক্ট। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে জেলের ভাত খাওয়ানো আমার কাছে 2 মিনিটের ব্যাপার। আফরাজ জিনুকে ছেড়ে দিয়ে ইমরানের কপাল চেপে ধরে বলে, কি বলে তুমি? আমাকে জেলের ভাত খাওয়ানোর ভয় দেখাচ্ছ? প্রয়োজনে তোমায় আমি শেষ করে দেব। আমার এমন ভয় দেখানোর স্পর্ধা করবেন না।
আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। নিজুম, আফরাজ ও ইমরানের মাঝখানে দাঁড়িয়ে বলে, আপনারা এসব ঝামেলা করা বন্ধ করুন। ইমরান, তুই শান্ত হ, আমি ওনার সাথে বুঝে নিতে পারবো। আফরাজ বলে ওঠে, শুনলে তো নিজুম কি বলো? আশা করি তুমি বুঝতে পেরেছো আমাদের সম্পর্কটা অন্য ধরনের। নিজুম এবার আফরাজকে বলো, তবে এটা মনে রাখবেন আমি আপনার সাথে ফিরে যাব না, এই ব্যাপারটা জোর করবেন না। ইমরান বলে, তুই এই লোকটার জালে ফাঁসিস না। এই লোকটা তোর সাথে অনেক অন্যায় করেছে, তুই এসবের জবাব চাইবি না? তারপর কোন মুখে ওনার সাথে কথা বলিস? তোর তো উচিত ওনার নামে কেস করার। আফরাজ এবার ইমরানকে থাপ্পড় বসিয়ে দেয়। ইমরান হতবাক। নিজুম আফরাজকে বলে, ওকে ছেড়ে দিন আপনি। আমি ওর কথা নাকচ এতটাই বোকা, তাই না? আমার নিজস্ব মতামত বলে তো কিছু একটা আছে। এখন বলুন আপনি কি বল। আফরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যদি বাংলাদেশে ফিরে যেতে চাও তাহলে তোমার সব পাসপোর্ট ভিসা সব কিছু ব্যবস্থা আমি করে দেব, তুমি চলো আমার সাথে। নিজুম বলে, যদি আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে ঠিক আছে, আমি যাব আপনার সাথে। তবে আপনাকে কথা দিতে হবে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমায় বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আফরাজ নিজুমের কথা শুনে মাথা নাড়িয়ে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সিলেটে ফেরার ব্যবস্থা করে দেব, কিন্তু যতদিন তুমি এই লন্ডনে আছো ততগুলো দিন তোমার দায়িত্ব আমার, তাই তুমি আমার সাথে চলো। ইমরান নিজুমের উদ্দেশ্য বলে, তুই এহেন কথা শুনিস না নিজুম, এই লোক আবারও নিজের সাথে তোকে নিয়ে গিয়ে তোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। তুই আমার কথা শোন, আমি তোর এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি, তোর যতদিন ইচ্ছে তুই থাক। তারপর আমি দেখছি কিভাবে এই লোক তোর পাসপোর্ট ভিসা নিজের জিম্মায় রাখে, আমি সব এনে দেব তোকে। আফরাজ আবারও ইমরানের ওপর চড়া হতে গেলে নিজুম আফরাজকে আটকে বলে, আমি তো বলেছি আমি আপনার সাথে যাব, আপনার আর কোনো ঝামেলা করার দরকার নেই। চারিদিকে অনেক মানুষ দেখছে, এসব ঠিক হচ্ছে না। আর ইমরান, তোকেও আমি বলছি, তুই যে আমার জন্য এত ভেবেছিস সেজন্য তোকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কিন্তু দয়া করে তুই আর আমার জন্য জিনিসগুলো কঠিন করে তুলিস না। আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, আমি এখন মিস্টার আফরাজের সাথে যাব। তুই প্লিজ আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করিস না, আমি পরে তোর সাথে যোগাযোগ করব। বলে সে আফরাজকে বলে, চলুন তাহলে। এসো। আফরাজের সাথে তার অ্যাপার্টমেন্টে ফেরে নিঝুম। আফরাজ বাসায় এসে নিজুমকে বলে, তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন। সরি ফর এভরিথিং। নিজুম গম্ভীর স্বরে বলে, সরি বলি কি সব সমস্যার সমাধান হয়ে যায়? জানি আমি যা করেছি তার জন্য হয়তো সরি যথেষ্ট নয়, কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি। সব কিছু ক্ষমা হয় না মিস্টার আফরাজ, যাই হোক আমি চেষ্টা করব আপনাকে যতটা পারি ক্ষমা করার। আপনি এখন বলুন আমি কবে সিলেট যাচ্ছি? আচ্ছা, আমাদের সম্পর্কটাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আপনি কিন্তু আমায় সিলেটে ফেরার কথা বলেই এখানে নিয়ে এসেছেন, আশা করি আপনি নিজের কথা রাখবেন। এতটা নিষ্ঠুর হয়েও না, সম্পর্ককে একটা সুযোগ দাও না। নিজুম বলে, না, আমার পক্ষ তার সম্ভব না। আফরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, আমি আর তোমার জোর করব না, তুমি যা চাও তাই হবে। তোমার লন্ডন থেকে সিলেটে ফিরে যাবার ফ্লাইট ব্যবস্থা আমি করছি, তুমি যদি চাও তাহলে তাই হোক। এমন সময় এলিনা আর ম্যাক্স সেখানে চলে আসে। এসেই ম্যাক্স বলে, এখন তোমাদের কোথাও যাওয়া হবে না। নিজুম তাদের দিকে তাকায় হতবাক স্বরে বলে, মানে? এলিসা এগিয়ে এসে বলে, আপাতত তোমাদের কিছু দিন আমাদের সাথে যেতে হবে। আগামী পরশু মানে রবিবার আমার আর ম্যাক্সের বিয়ে, আশা করি তোমরা দুজনই আমাদের বিয়েতে থাকবে। এলিনার কথা শুনে নিজুম বলে, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল, কিন্তু আমি, প্লিজ নিজুম, তোমাকে আমি নিজের বোনের মতো দেখি। আমি জানি তুমি কিছু কাল আমাদের উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। আর যাই হোক, তোমার কাছে অনুরোধ, দুটো দিনই তো ব্যাপার, জানো আমার না ভাই বোন নেই, তাই আমি চাই তুমি আমার আপনজন হয়ে আমার পাশে থেকো। থাকবে না তুমি? আমার এই অনুরোধটা রেখো প্লিজ। একজন বোন হিসেবে আমাকে বিবেচনা করে দেখো। এলিনা এমন অনুরোধ ফেলতে পারে না নিজুম, তাই সে সম্মতি দিয়ে বলে, বেশ, তুমি যখন এত করে বলছো তখন আমি আর
না করব না, তবে তোমার বিয়ের পরই আমি লন্ডন থেকে সিলেটে ফিরব। ধন্যবাদ তোমাকে নিঝুম, বলে এলিনা নিঝুমকে জড়িয়ে ধরে। এদিকে ম্যাক্স তখন আফরাত বলছিল, এই 2 দিনই কিন্তু তোর কাছে সুযোগ, এর মধ্যে তুই নিঝুমকে মানানোর চেষ্টা কর যেন ও তোকে ছেড়ে না যায়। নিজের সত্যিকার অনুভূতিটা ওকে বোঝাও। চেষ্টা করব, বাকিটা সৃষ্টিকর্তার হাতে।